একটা সময় ছিল পিসি গেমার এবং এনথুসিয়াস্টদের মাঝে নতুন গ্রাফিক্স কার্ড লঞ্চ খুব একটা এক্সাইটিং ব্যাপার ছিল, বিশেষ করে নতুন জেনারেশনের জিপিইউতে পুরনো জেনারেশনের চেয়ে প্রায় দ্বিগুণ পারফরমেন্স এক্সপেক্ট করা যেত। এখনকার দিনে অবশ্য এরকম আপলিফট দেখা যায় না। 10 to 15% আপলিফট হয়তো আপনি পেতে পারেন হাইয়েস্ট, যেমন জিপিইউর সাথে বান্ডল টেকনোলজিগুলো। এক্সাম্পল হিসেবে DLSS 2 থেকে DLSS 3 তে ইমেজ কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, ফ্রেম জেনারেশনের মতো নিউ টেকনোলজি ইত্যাদি আমরা এখন বর্তমান জিপিইউগুলোর লঞ্চে এক্সপেক্ট করতে পারি। তবে সে সময়কার জিপিইউগুলো লঞ্চের সাথে সাথে এক্সিস্টিং প্রোডাক্টগুলো ওভারনাইট নতুন জিপিইউগুলো অনেকটা অবসোলিট বানিয়ে ফেলতো। অনেকদিন পর ইন্টেল এরকমই একটি পারফরমেন্স আপলিফটের আশা নিয়ে নতুন একটি আর্কিটেকচার লঞ্চ করতে যাচ্ছে, যে আর্কিটেকচারের কোড নেম হচ্ছে ব্যাটলমেজ। সত্যি কথা বলতে অনেক দিন ধরে জিপিইউ লঞ্চগুলোতে আমি এরকম এক্সাইটেড ফিল করিনি। AMD এবং এনভিডিয়া গত 2 থেকে 3 জেনারেশন ধরে মিড রেঞ্জে প্রাইস পারফরমেন্সের আশ্বাস দিলেও গেমারদেরকে অনেকটা ধোকা দিয়েই যাচ্ছে। তবে ইন্টেল এবার কি পারবে এই মিড রেঞ্জের এই প্রাইস পারফরমেন্সের খরাটা কাটিয়ে উঠতে? আজকে আমাদের হাতে রিভিউর জন্য আছে ম্যাক্সানের মাইলস্টোন সিরিজের ইন্টেল আর্ক B580 গ্রাফিক্স কার্ডটি। আমরা লঞ্চ ডেতে ইন্টেলের ফাউন্ডার্স এডিশনের কভারেজ না দিতে পারলেও আমাদের হাতে অ্যাডিনবোর্ড পার্টনারদের কার্ড আছে। তো অ্যাডিনবোর্ড পার্টনারদের এই ডে 1 কভারেজে আপনাদের সাথে আছি আমি ইফাত আল মাউন। ওয়েলকাম টু জিপিইউ টেস্টার বাংলাদেশ। ম্যাক্সান মাইলস্টোন ইন্টেল আর্ক B580 12T এর প্যাকেজিং খুব সাদাসিধে হলেও বেশ মিনিংফুল। বক্সের ফ্রন্টে আমাদের রিভিউ ইউনিটের ছবি, ম্যাক্সান এবং মাইলস্টোন সিরিজের নামের পাশাপাশি জিপিইউটির কিছু কি ফিচার্সের মেনশন আছে ইন্টেলের ব্লুইশ পার্পল ব্যাকগ্রাউন্ডে সাদা ফন্টে ইন্টেল আর্ক B580 মডেলের মেনশন। অনেকটা শর্ত প্রযোজ্য স্টাইলে খুব ছোট ফন্টে লেখা আছে রে ট্রেসিং এবং কার্ডটির ভিডিও মেমোরি ক্যাপাসিটি, যা কিনা 12GB। বক্সের পেছনে মেনশন করা আছে 3 ইয়ার্স লিমিটেড ওয়ারেন্টির কথা। এছাড়া বক্সের নিচের দিকে ইন্টেলের কি ফিচারগুলো অনেকটা বুলেট পয়েন্ট আকারে মেনশন করা আছে। ওভারঅল বক্সের পুরো আউটলুক জুড়েই ইন্টেলের আর্ক চিপসেটের নীলাভ বেগুনি থিমটা লক্ষণীয়। এবারে আসা যাক আনবক্সিং পার্টে। ফোমের প্যাকিং এর মাঝে অ্যান্টিস্ট্যাটিক ব্যাগে মোড়ানো ছিল জিপিইউটি, সাথে ছিল জাস্ট একটা ওয়ারেন্টি কার্ড। প্যাকেজিং এর সাথে কোনো প্রকার অ্যাক্সেসরিজ নেই। অ্যান্টিস্ট্যাটিক প্যাকেজিং থেকে আমাদের কার্ডটি বের করলে আনবক্সিং এর পালা শেষ। চলে যাচ্ছি ভিজুয়াল ইন্সপেকশনে। অন্যান্য এআইবিদের কার্ড মডেল এবং স্পেক্স বা কালার ভেরিয়েন্ট অনুযায়ী কিছু কম বেশি হবে। ম্যাক্সানের এই কার্ডটির এক্সপেক্টেড প্রাইস 38,000 টাকার আশেপাশে হওয়ার কথা। আগেই উল্লেখ করেছি এটা ম্যাক্সানের একটা এন্ট্রি লেভেলের B580 গ্রাফিক্স কার্ড, তাই এই কার্ডে থাকছে না কোনো প্রকার RGB। কার্ডটির পুরো বডি প্লাস্টিক শাউডেড এবং এজগুলো রাউন্ডেড, যা প্রথম দেখাতেই আপনাকে ইন্টেল আর্ক রেফারেন্স মডেলগুলোর কথা মনে করিয়ে দিবে। কার্ডটিতে দুটো 90mm ফ্যান রয়েছে। ফ্যানগুলোর মাঝে একটিতে রয়েছে ম্যাক্সান ব্র্যান্ডের লোগো, অন্যটিতে আছে মাইলস্টোন মডেলের লোগোটি। লোগো দুটি কার্ড দুটির মাঝে স্টিকার দিয়ে আটকানো আছে। মাইলস্টোন লোগো থাকা ফ্যানটির চারপাশে রিমটিতে রেড কালারের অ্যাকসেন্ট দেওয়া হয়েছে, আর ম্যাক্সানের লোগো থাকা কার্ডটির রিমটিতে আছে সাদা রঙের অ্যাকসেন্ট। কার্ডের প্লাস্টিক শাউডের সাইডে সাদা রঙে ইন্টেল আর্ক লেখা আছে। তার ঠিক বাম পাশেই দেখা পাওয়া যাবে একটি সিঙ্গেল 8-পিন পাওয়ার কানেক্টর। কার্ডটির প্লাস্টিক বডির কাটআউটের মাঝ দিয়ে দেখা মিলবে হিটসিঙ্কের সিলভার কালারের পিনগুলো। ফ্যানের ফাঁকে বা ব্যাক সাইড ছাড়া হিট পাইপগুলো দেখার উপায় নেই, কারণ প্রায় পুরোটাই প্লাস্টিক শাউডে বন্ধ। কার্ডের ব্যাকপ্লেটটির একপাশে আরো একবার ইন্টেল আর্ক কথাটি লেখা আছে। এছাড়াও আছে একটি রেড অ্যাকসেন্টের স্ট্রাইপ। এটি একটি ডুয়াল স্লটের কার্ড। এর সাথে আইও পোর্টে আছে একটি HDMI 2 পোর্ট এবং 3টি ডিসপ্লে পোর্ট, যা 2.1 স্ট্যান্ডার্ড ফলো করে। কার্ডটির ডাইমেনশনস অফিসিয়ালি 241x104x43.1 মিলিমিটার। এখানেই আমাদের ভিজুয়াল ইন্সপেকশনের কাজ শেষ। চলে যাচ্ছি কার্ডের আর্কিটেকচার এবং স্পেসিফিকেশনসে। সত্যি কথা বলতে এই কার্ডের আর্কিটেকচার এবং স্পেক্স নিয়ে ইনডেপথ ডিসকাশন করার জন্য আছে গেমার্স নেক্সাস বা লেভেল 1 টেক্সের মতো চ্যানেলগুলো। তবু আমরা কিছু বুলেট পয়েন্ট হাইলাইট করছি। ইন্টেলের রিসেন্টলি অ্যানাউন্সড ব্যাটলমেজ সিরিজে দুটি কার্ড অ্যানাউন্স করা হয়েছে এবং এই কার্ড দুটিতেই ব্যবহার করা হয়েছে BMG-G21 নামক মনোলিথিক সিলিকন, যা কিনা TSMC এর 5 ন্যানোমিটার EUV প্রসেস নোডে তৈরি। ইন্টেলের আগের Xe আর্কিটেকচারের উত্তরসূরি হতে যাচ্ছে Xe2, যা আগের চেয়ে অনেক দিক দিয়ে ম্যাচিউরড এবং ইফিশিয়েন্ট।
ইফিশিয়েন্ট। বিভিন্ন রকম রেন্ডারিং পাইপলাইনে ইফিশিয়েন্সি আনা হয়েছে যা কিনা রেন্ডারিং টাস্ক আরো ফাস্টার করবে, যাতে করে বিভিন্ন ওয়ার্কলোড যেমন রে ট্রেসিং এর পারফরম্যান্স আপলিফট পাওয়ার পাশাপাশি ইন্টেলের বিভিন্ন নতুন টুইক এবং অপটিমাইজেশনের বদৌলতে বেটার পাওয়ার এফিসিয়েন্সিও এক্সপেক্ট করা যাবে। এই আর্কিটেকচারে এক্সিস্টিং এক্সজিএসএস টেকনোলজির আপডেট এসেছে যা ইন্টেল নাম দিয়েছে এক্সজিএসএস 2 হিসেবে। আর নতুন সংযোজন বলতে আছে এক্সজিএসএস ফ্রেম জেনারেশন, যেটা ইন্টেলের পক্ষ থেকে এনভিডিয়া এবং এমডির ফ্রেম জেনারেশনের কাউন্টার হিসেবে কাজ করবে, তবে এতে অবশ্যই ইন্টেলের নিজস্ব ছোঁয়া থাকছে। এছাড়াও লেটেন্সি ইমপ্রুভ করার জন্য ইন্টেলের নতুন সংযোজন হচ্ছে XeLL বা Xe লো লেটেন্সি। চলুন এক নজরে আমাদের এআইবি কার্ডটির অফিসিয়াল স্পেকস দেখে নেই যা ম্যাক্সান তাদের ওয়েবসাইটে প্রোভাইড করছে। তো স্পেসিফিকেশন নিয়ে অনেক কথা বলা হলো, এবারে চলুন দেখে নেই আমাদের টেস্ট সিস্টেমের স্পেসিফিকেশনস। আমাদের আজকের রিভিউ ইউনিটটিকে আমরা যে সিস্টেমটিতে টেস্ট করেছি সেটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে গেমিং চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত AMD Ryzen 7800X3 প্রসেসরটি। মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে MSI Mac B650 Tomahawk Wi-Fi বোর্ডটি। প্রসেসরটিতে কুলিং এর জন্য ব্যবহার করা হয়েছে ডিপকুল LT520 কুলারটি। র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে কোর্সের ডমিনেটর টাইটেনিয়াম 6000 মেগা ট্রান্সফার্স পার সেকেন্ড DDR5 এর দুটি 16GB মডিউল, অর্থাৎ সর্বমোট 32GB র্যাম। সিস্টেমটিকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে ডিপকুল PX1200G 1200 ওয়াট গোল্ড রেটেড পাওয়ার সাপ্লাই ইউনিট। রিসাইজেবল বার, হার্ডওয়্যার এক্সেলারেটেড জিপিইউ স্কেজুলার সেটিংগুলো এনাবল করা ছিল। অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে উইন্ডোজ 11 23H2, সাথে লেটেস্ট আপডেটস ইনস্টল করা ছিল। বলে রাখা ভালো, টেস্টিং এর সময় আমরা ইন্টেলের লেটেস্ট যে প্রেস রিলিজ গ্রাফিক্স ড্রাইভার অ্যাভেলেবল ছিল, ড্রাইভার ভার্সন 32.0.101.6252 সেটাই ব্যবহার করেছি। তবে এই ভিডিও পাবলিশ হতে হতে আরো নতুন ড্রাইভার ভার্সন এসে থাকতে পারে, সেই সাথে উইন্ডোজ এবং গেম টাইটেলগুলোর আপডেটও চলে আসতে পারে যা পারফরম্যান্সে পরিবর্তন আনতে পারে। এবারে চলে যাচ্ছি টেস্টিং মেথোডোলজিতে। আমাদের টেস্টিং মেথোডোলজি খুব কমপ্লেক্স বা রকেট সায়েন্স নয়। প্রতিটি সিনথেটিক এবং গেমিং টেস্টগুলো 3 থেকে 5 বার রান করে সেটির অ্যাভারেজ আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। যেই সব গেমে বিল্ট ইন বেঞ্চমার্কস আছে সেই সব গেমের রেজাল্ট মিনিমাম, অ্যাভারেজ এবং ম্যাক্সিমাম FPS দিয়ে দেখানো হয়েছে। যেসব গেমে বিল্ট ইন বেঞ্চমার্ক নেই সেসব ক্ষেত্রে আমরা একটি কাস্টম বেঞ্চমার্ক পাস ব্যবহার করেছি এবং এই রেজাল্টগুলো 1%, 0.1% এবং অ্যাভারেজ FPS দিয়ে চার্টে দেওয়া হয়েছে। ইন্টেলের এই কার্ডটিকে মার্কেটিং করছে একটি 1440p গেমিং জিপিইউ হিসেবে, যদিও তারা ক্লেম করছে এটি 1440p তে আল্ট্রা সেটিংসে অনেকগুলো টাইটেল রান করতে সক্ষম। কিছু কিছু জায়গায় XeSS এর মতো ফিচার ইউজের কথা উল্লেখ আছে। আপস্কেলিং এবং ফ্রেম জেনারেশন যেহেতু কার্ডটির রিয়েল ক্যাপাবিলিটির বহিঃপ্রকাশ করে না, তাই আমাদের টেস্টিং এ নেটিভ 1080p এবং 1440p রেজোলিউশন টেস্টিংকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ডে থাকা গেম প্লে ফুটেজ যা আপনারা বেঞ্চমার্ক সেকশনে দেখতে পাবেন পুরোটাই 1440p রেজোলিউশনে রেকর্ড করা, যা থেকে আপনারা পারফরম্যান্স ফিগারগুলো রিয়েল টাইমে এক্সপেরিয়েন্স করতে পারবেন। ইন গেম ফুটেজ রেকর্ড করা হয়েছে ক্যাপচার কার্ড দিয়ে, তাই এই ফুটেজে কোনো প্রকার পারফরম্যান্স ওভারহেড নেই। আরেকটি কথা যা না বললেই নয়, আমাদের টেস্ট সিস্টেমের অপারেটিং সিস্টেম আপডেট, বিভিন্ন গেম টাইটেলগুলোর আপডেট, সিস্টেমের বায়োস আপডেট ইত্যাদি পরিবর্তন আসার কারণে আমরা আজকে স্রেফ আমাদের রিভিউ ইউনিটটির নাম্বারসেই ফোকাস করছি। অন্যান্য কার্ডগুলো এই আপডেটগুলো সহ টেস্ট করা আমাদের পক্ষে এখনো সম্ভব হয়ে ওঠেনি। তবে আমাদের ডেটাবেসে থাকা এক্সিস্টিং নাম্বারসগুলোকে আমরা এই রিভিউতে একটি রেফারেন্স হিসেবে ব্যবহার করব 1080p এবং 1440p রেজোলিউশনের জন্য। আমাদের পক্ষে মিড রেঞ্জ গ্রাফিক্স কার্ডগুলোকে 4K রেজোলিউশনে টেস্ট করা সম্ভব হয়ে ওঠেনি, বিধায় 4K টেস্ট রেজাল্টসে আমাদের কোনো পয়েন্ট অফ কম্পারিজন থাকছে না। এবারে চলে যাচ্ছে আমাদের বেঞ্চমার্ক সেকশনে। শুরুতেই দেখে নিচ্ছি কিছু সিনথেটিক গ্রাফিক্স বেঞ্চমার্কসের রেজাল্টস। আমাদের সিনথেটিক গ্রাফিক্স সুইটের শুরু হচ্ছে 3D Mark Firestrike দিয়ে। এটি একটি 1080p রেজোলিউশনের DirectX 11 বেসড গ্রাফিক্স টেস্ট, যাতে টেসেলেশন, ভলিউমেট্রিক ইলুমিনেশন ইত্যাদি সহ আরো অনেক অ্যাডভান্স ফিচারের ব্যবহার হয়ে থাকে। প্রথমে দেখে নিচ্ছি 3D Mark Firestrike বেঞ্চমার্কের ওভারঅল স্কোরস। আমরা ওভারঅল স্কোরসের দিকে তাকালে দেখতে পাচ্ছি যে আমাদের আজকের রিভিউ ইউনিটটি 32,000-এর সামান্য কিছু বেশি স্কোর করেছে। গ্রাফিক্স স্কোর সহ প্রায় 36,000-এর কাছাকাছি। আমাদের ইন্টারনাল ডেটাবেস অনুযায়ী এই স্কোর খুব সহজেই RTX 4060 Ti কেও হার মানাচ্ছে এবং এটি RX 7700 XT থেকে খুব সামান্যই পিছিয়ে। FPS ব্রেকডাউনের দিকে তাকালে স্কোরগুলোকে FPS এর জোয়ার বললে খুব একটা ভুল হবে না এবং কনটেক্সচুয়ালি আমাদের ইন্টারনাল ডেটাবেস অনুযায়ী একটা খুব ভালো কুলিং সলিউশন হলো RTX 4060 Ti 8GB এর স্কোর এক্ষেত্রে যথাক্রমে 167, 133 এবং 83 FPS এর মতো, অর্থাৎ কম্বাইন্ড টেস্ট ছাড়া বাকি দুইটি টেস্টে RTX 4060 Ti পর্যন্ত হেরে যাচ্ছে। RTX 4060 তো এর ধারে কাছেও কোথাও নেই। ইন্টেল বেশ ভালোভাবেই তার স্কোর কার্ড খুলেছে। 3D Mark Firestrike Extreme হচ্ছে এর ছোট ভাই Firestrike এর মতোই DX11 বেস, তবে এতে ইফেক্টস এর ভলিউম ডায়াল আপ করা হয়েছে এবং এটি 1440p রেজোলিউশনে রেন্ডার হয়ে থাকে। চলে যাচ্ছি ওভারঅল
ওভারঅল স্কোরসে। ওভারঅল স্কোরস রেগুলার ফায়ার স্ট্রাইকের তুলনায় প্রায় হাফ, যদিও রেন্ডারিং রেজলিউশন দ্বিগুণ হয়নি। আমাদের ইন্টারনাল ডাটা অনুযায়ী RTX 4060 Ti এর সাথে ইন্টেলের আর্ক B580 এখানে হাড্ডাহাড্ডি লড়াই করছে, আর নিয়ারেস্ট প্রাইস কম্পিটিটর RTX 4060 এর স্কোর এখানে 12,000 এর ঘরে, কম্বাইন্ড স্কোর 5.5 এর ঘরে। গ্রাফিক্স টেস্ট 1-এ আর্ক B580 RTX 4060 Ti থেকে প্রায় 2 FPS এগিয়ে, GT2 তে মাত্র 1 FPS পিছিয়ে থাকে এবং কম্বাইন্ড টেস্টে আধা FPS এগিয়ে থাকে। অর্থাৎ এই সিনথেটিক বেঞ্চমার্কে ইন্টেল আর্ক এর ওয়েট ক্লাসের উপরের প্রতিযোগীর সাথে ভালোই 2-1 ঘা মেরে যাচ্ছে। ফায়ার স্ট্রাইক এক্সট্রিমে যদি মনে করেন DirectX 11 এর সিনথেটিক টেস্টিং এর দৌড় শেষ, ফায়ার স্ট্রাইক আলট্রা, যা কিনা 4K রেজলিউশনের একটি টেস্ট, আপনাকে বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দিবে। ফায়ার স্ট্রাইক আলট্রার ওভারঅল স্কোরস দেখে প্রথমেই বলতে হচ্ছে যে এই স্কোর ফায়ার স্ট্রাইক এক্সট্রিম টেস্টেরও প্রায় অর্ধেক। গ্রাফিক্স টেস্ট 1-এ স্কোর 50 এর কিছু কম হলেও বাকি টেস্টগুলোতে 30 এবং 20 এর কম ফ্রেম রেট দেখা যাচ্ছে। আমাদের আগের টেস্ট সুইটের রেজাল্টসে এই 4K টেস্টটি অন্তর্ভুক্ত ছিল না বিধায় এখানে কম্পারিজনের জন্য কোনো পয়েন্ট অফ রেফারেন্স নেই। তবে এই স্কোরগুলো থেকে DX11 টাইটেলগুলো 4K তে ম্যাক্সড আউট করে খেলতে গেলে কিরকম পারফরমেন্স এক্সপেক্ট করা যাবে তার একটি রাফ ধারণা পাওয়া যাচ্ছে। 3D Mark TimeSpy একটি DirectX 12 বেস টেস্ট, যেটি 1440p তে রেন্ডার হয়ে থাকে। এটি আমাদের টেস্ট সুইটের প্রথম লো লেভেল API টেস্ট। TimeSpy টেস্টে ওভারঅল স্কোরসে আমরা প্রায় 14,500 এর কিছু বেশি স্কোর দেখতে পাচ্ছি। আমাদের ইন্টারনাল ডেটাবেস অনুযায়ী এই টেস্টে RTX 4060 Ti প্রায় 13,500 এর মতো স্কোর করে থাকে, আর RTX 4060 কোনো মতে 11,000 এর কাছাকাছি স্কোর করে। TimeSpy টেস্টের FPS এর দিক থেকে GT1 এ আর্ক B580 RTX 4060 Ti থেকে প্রায় 10 FPS এগিয়ে এবং GT2 তে প্রায় 7 FPS এগিয়ে। TimeSpy টেস্টের রেজলিউশন ইনক্রিজ করে 4K এবং ইন ইঞ্জিন এফেক্টস গুলোকে আরো ইন্টেন্সিফাই করে GPU কে স্ট্রেস টেস্ট করা হয় TimeSpy এক্সট্রিম টেস্টে। ওভারঅল স্কোর TimeSpy স্কোরের প্রায় অর্ধেকে নেমে এসেছে। দেখা যাক FPS এর দিক থেকে এটা কিভাবে ট্রান্সলেট হয়। যেমনটা স্কোর থেকে দেখে বোঝা যাচ্ছিল, FPS এখন TimeSpy রেগুলার টেস্টের তুলনায় প্রায় অর্ধেক, এভারেজে 40 থেকে 45 এর ঘরে। পোর্ট রয়্যাল হচ্ছে DirectX 12 বেসড রে ট্রেসিং ইন্ট্রোডিউস হবার পরে সিনথেটিক টেস্টের একদম শুরুর দিকের একটি টেস্ট। তো আর কথা না বেরিয়ে চলে যাচ্ছি ওভারঅল স্কোরসে। পোর্ট রয়্যালের ওভারঅল স্কোর প্রায় 7900 এর কাছাকাছি। এই টেস্টটিতে একটি ভালো কুলিং বিশিষ্ট RTX 4060 Ti 8200 এর মতো স্কোর করে থাকে। RTX 4060 6000 এর সামান্য কিছু বেশি স্কোর করে থাকে, অর্থাৎ B580 এখানেও বেশ ভালো একটি পজিশনে আছে। FPS ব্রেকডাউন করলে RTX 4060 Ti এবং B580 এর তফাৎ দশমিকের ঘরে, অর্থাৎ খুবই নেক এন্ড নেক পারফরম্যান্স। স্পিডওয়ে একটি DirectX 12 বেসড আলটিমেট ফিচার সেট বিশিষ্ট বেঞ্চমার্ক, যেটিতে ইমপ্রেসিভ রাস্টার গ্রাফিক্সের পাশাপাশি রে ট্রেসিং এর ব্যবহার হয়ে থাকে। তো এই টেস্টের ওভারঅল রেজাল্টসে চলে আসছি। স্পিডওয়ে টেস্টের ওভারঅল স্কোরস থেকে এর এভারেজ FPS ডিকোড করা যায়। স্পিডওয়ে টেস্টে আর্ক B580 এভারেজে প্রায় 25 FPS স্কোর করেছে। এই টেস্টে একটি 4060 Ti প্রায় 32 এর মতো স্কোর করে থাকে। 4060 প্রায় 26 থেকে 27 FPS স্কোর করে থাকে। এখনো পর্যন্ত সিনথেটিক বেঞ্চমার্কগুলোতে B580 এর এটাই প্রথম পরাজয়। স্টিল নোমাড একটি রাস্টার গ্রাফিক্স ফোকাসড বেঞ্চমার্ক। এটি DirectX 12 এবং ভালকান এই দুটি ভিন্ন ভিন্ন API তে রান করা সম্ভব। আজকে আমরা এর DirectX 12 পাথ থেকেই টেস্ট করব। এই টেস্টটিকে অন্যান্য বর্তমান AAA টাইটেলের ম্যাক্সড আউট গ্রাফিক্স সেটিংস এর পারফরম্যান্সের ইন্ডিকেটর বললে খুব একটা ভুল হবে না। চলে যাচ্ছি ওভারঅল স্কোরসে। স্পিডওয়ের মতো স্টিল নোমাড টেস্টের স্কোর থেকে এর এভারেজ FPS ডিকোড করা যায়। স্টিল নোমাডের এভারেজ প্রায় 30 FPS এর মতো, যা আর্ক A770 এর সমান। RTX 4060 Ti এখানে প্রায় 28 ফ্রেমের মতো স্কোর করে থাকে। RTX 4060 22 ফ্রেমের মতো স্কোর করে। এরই সাথে আমাদের সিনথেটিক বেঞ্চমার্ক সুইটের সমাপ্তি ঘটলো। আর্ক B580 স্পিডওয়ে বাদে প্রায় সব সিনথেটিক টেস্টেই খুব ভালো পারফর্ম করেছে। দেখার বিষয় এই পারফরম্যান্স ডমিনেন্স গেমিং এর জন্য প্রযোজ্য হবে কিনা। এবারে চলে আসছে আমাদের গেমিং বেঞ্চমার্কসে। বরাবরের মতোই আমাদের গেমিং বেঞ্চমার্ক শুরু করছি এ প্লেগ টেইল রিকুইয়েমের চ্যাপ্টার 3 এর বুচার্স ডিস্ট্রিক্টে ঝুম বৃষ্টির মাঝে আমাদের কাস্টম বেঞ্চমার্ক পাথ দিয়ে। ইন গেম গ্রাফিক্স সেটিংস হচ্ছে রে ট্রেসিং বাদে আর সবকিছু ফুলি ম্যাক্সড আউট। সাথে গেমটির বিল্ট ইন আপস্কেলারটি ব্যবহার করা আছে, যা খুব সম্ভব 77% স্ক্রিন রেজলিউশনে রেন্ডার করে থাকে। গেমটি আমরা টেস্ট করেছি 1080p 1440p এবং 4K তে। চলে আসছি গেমটির 1080p রেজাল্টস নিয়ে। 1080p তে আর্ক B580 বেশ ভালো পারফর্ম করছে। 12GB VRAM এখানে ভালো 1% ফ্রেম রেট মেইনটেইন করতে হেল্প করছে। এই গেমটিতে এই সেটিংসে RTX 4060 Ti 8GB মডেলের জন্য আমাদের ডেটাবেসের রেজাল্টসের সাথে কম্পেয়ার করলে এদের পারফরম্যান্স বেশ কাছাকাছি। তবে টিম গ্রিন এক্ষেত্রে এভারেজে 2 ফ্রেম এগিয়ে থাকলেও 1% এবং 0.1% লো এর দিক থেকে বেশ পিছিয়ে আছে। আর্ক B580 1440p তেও বেশ ভালো পারফর্ম করছে। এখানে পারফরম্যান্স একটি 4060 Ti এর সাথে প্রায় নেক এন্ড নেক। আর্ক B580 4K এর মতো রেজলিউশনেও বেশ ভালো পারফর্ম করছে এই টাইটেলটিতে, যদিও এই গেমটি নেটিভ রেজলিউশনে রেন্ডার হচ্ছে না। বেশ সিনেম্যাটিক পারফরম্যান্সই বলতে হচ্ছে। বেটার এক্সপেরিয়েন্সের জন্য সেটিং অ্যাডজাস্টমেন্ট কিংবা আরো অ্যাগ্রেসিভ আপস্কেলিং প্রিসেট ব্যবহারের পরামর্শ
রইল। এবারে চলে আসছি গেল বছরে রিলিজ হওয়া সবচেয়ে গ্রাফিক্যালি ইমপ্রেসিভ টাইটেল অ্যালান ওয়েক 2 এর বেঞ্চমার্ক রেজাল্টস নিয়ে। এই গেমটি খুবই ডিমান্ডিং, তাই আমরা মিডিয়াম গ্রাফিক্স প্রিসেটে এটিকে টেস্ট করেছি। উল্লেখ্য এই গেমটিতে ইন্টেলের এক্সএসএস সমর্থন নেই, তাই আমরা এখানে FSR 2 দিয়ে বেঞ্চমার্ক করছি। FSR 2 স্পেশাল আপস্কেলার হওয়ার কারণে এটি প্রায় সব কার্ডেই কোনো প্রকার পেনাল্টি ছাড়াই চলে। এই গেমটি আমরা টেস্ট করেছি 1080p, 1440p এবং 4K তে। আমাদের কাস্টম বেঞ্চমার্ক পাসগুলো নেওয়া হয়েছে গেমের শুরুর দিকের ফরেস্ট এলাকায়, যা বেশ জিপিইউ ইন্টেন্সিভ। তো আর কথা না বাড়িয়ে চলে আসছি 1080p রেজাল্টসে। 1080p রাস্টার সেটিংসে আমরা প্রায় অ্যাভারেজে 50 fps দেখতে পাচ্ছি। এই গেমটিতে 4060 এর অ্যাভারেজ প্রাইস 54 fps এর মতো থাকে। B580 এর পারফরম্যান্স আর্ক A770 এবং RTX 4060 এর মাঝামাঝি অবস্থানে পড়ছে। 1440p তে আর্ক B580 এর পারফরম্যান্স প্রায় সিনেম্যাটিক পর্যায়ে, RTX 4060 এর সাথে গ্যাপ অনেকটাই কমে এসেছে। গেমটির ডিমান্ডিং নেচারের কারণে কিছুটা স্টার্টার চোখে পড়বে। এই গেমটি 4K তে সেটিংসে খুব বড় ধরনের কম্প্রোমাইজ করেও ভালোভাবে এক্সপিরিয়েন্স করা যাবে না, তাই রিকমেন্ডেশন রইল 4K অ্যাভয়েড করার জন্য। আমাদের বেঞ্চমার্কিং সুইটে নতুন মুখের আগমন হচ্ছে বর্তমানের AAA গেমিং সেন্সেশন ব্ল্যাক মিথ উকং গেমটির বেঞ্চমার্ক টুলটি। আমরা টুলটিকে হাই প্রিসেটে 1080p, 1440p এবং 4K তেও বেঞ্চমার্ক করেছি। প্রথমে দেখে নিচ্ছি 1080p রেজলিউশনের রেজাল্টসগুলো। 1080p রেজলিউশনে কার্ডটির পারফরম্যান্স বেশ সলিড। আমাদের ইন্টারনাল ডেটা অনুযায়ী এই গেমে B580 এর পারফরম্যান্স অনেকটা RTX 3060 12GB এর পারফরম্যান্সের মতো। 1440p রেজলিউশনে B580 বেশ সলিড পারফরম্যান্স ধরে রেখেছে। এই পারফরম্যান্স 4060 এর সাথে বেশ নেক এন্ড নেক। 4K রেজলিউশনের পারফরম্যান্স সাব 30 fps এর ঘরে, যা সিঙ্গেল প্লেয়ার গেমের জন্য মোটেও এনজয়েবল এক্সপিরিয়েন্স নয়। এই কার্ডটি 4K ক্যাপেবল কার্ড নয়, কাজেই কম্প্রোমাইজ মানাটাই শ্রেয় হবে। গ্রাফিক্স কার্ড বেঞ্চমার্ক হবে, কিন্তু সাইবারপাঙ্ক 2077 থাকবে না এমনটা ভাবা যায় না। আমাদের টেস্টিং গুলো করা হয়েছে দুটি ভিন্ন প্রিসেটে। একটি হচ্ছে রাস্টার আল্ট্রা গ্রাফিক্স সেটিংসে এবং দ্বিতীয় প্রিসেটটাই হচ্ছে RT মিডিয়ামে সেট করে এক্সএসএস আল্ট্রা কোয়ালিটি প্রিসেটে। এই প্রিসেট দুটি আমরা টেস্ট করেছি নেটিভ 1080p, নেটিভ 1440p এবং নেটিভ 4K তে। এখানে আমরা ইন গেম বেঞ্চমার্ক ব্যবহার করলেও আমাদের বেঞ্চমার্ক পাথটি একটি ইন্টারনাল ডেভেলপার স্ট্রিমিং টেস্ট। তো আর কথা না বাড়িয়ে প্রথমেই দেখে নিচ্ছি আল্ট্রা প্রিসেটে নেটিভ 1080p এর বেঞ্চমার্ক রেজাল্টস গুলো। 1080p রেজলিউশনে আর্ক B580 এর পারফরম্যান্স প্রায় 4060 Ti লেভেলের কাছাকাছি এবং 4060 থেকে বেশ ভালো ডিফারেন্সে এগিয়ে। 1440p রেজলিউশনেও আর্ক B580 বেশ ভালো একটি লিড ধরে রেখেছে। RTX 4060 Ti এর মতো কার্ড এই রেজলিউশন এবং সেটিংসে এভারেজে মাত্র 45 fps স্কোর করে। 4K রেজলিউশনের অবস্থা পুরাই সিনেম্যাটিক। এই রেজলিউশন এবং সেটিংস নট রিকমেন্ডেড। এবারে চলে যাচ্ছি মিডিয়াম রে ট্রেসিং প্রিসেটের 1080p বেঞ্চমার্কস এর রেজাল্টসে। মিডিয়াম রে ট্রেসিং এবং আল্ট্রা কোয়ালিটি আপস্কেলিং এর কম্বিনেশনের পারফরম্যান্স বেশ ভালো বলতে হচ্ছে। এক্সএসএস এখানে বেশ হেল্পফুল। DLSS এবং FSR এর ক্ষেত্রে আল্ট্রা কোয়ালিটির মতো কোনো প্রিসেট না থাকায় এই নাম্বারগুলো সরাসরি কম্পেয়ার করা যাচ্ছে না। 1440p তে এসেও আর্ক B580 বেশ ভালো পারফর্ম করছে। সামান্য কিছু সেটিংস টুইক করা হলে এভারেজে 50 এর বেশি ফ্রেম রেট পাওয়া সম্ভব হবে। তবে ফ্যান্টম লিবার্টি এক্সপ্যানশনে হয়তো আরো লোয়ার পারফরম্যান্স ফিগার্স দেখতে হতে পারে। আপস্কেলার সহ 4K তে মিডিয়াম রে ট্রেসিং দিয়ে প্রায় সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। যদিও সিঙ্গেল প্লেয়ার গেম এটি, তাও এর চেয়ে বেটার এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব আপস্কেলিং আরো এগ্রেসিভ করার পাশাপাশি সেটিংস অপটিমাইজেশনের মাধ্যমে। ডাইং লাইট 2 পোস্ট অ্যাপোকালিপটিক সেটিং এ টেকল্যান্ডের অত্যন্ত ফাস্ট পেসড পার্কার FPS অ্যাকশনের এই গেমটি রিলিজের টাইমে রে ট্রেসিং এর খুব দারুণ একটি শোকেস ছিল। তবে আমাদের আজকের ভিডিওর ফোকাস রে ট্রেসিং এর উপরে নয়, রাস্টার গ্রাফিক্সে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি 1080p রেজলিউশনে হাই কোয়ালিটি সেটিংস এর বেঞ্চমার্ক নাম্বারসে। 1080p রেজলিউশনে রীতিমতো FPS এর বন্যা চলছে। এই টাইটেলটিতে B580 এর পারফরম্যান্স হচ্ছে RTX 4060 এবং RTX 4060 Ti 8GB কার্ড দুটির মাঝামাঝি স্যান্ডউইচড অবস্থায়। 1440p রেজলিউশনে আর্ক B580 এখন RTX 4060 Ti লেভেলের পারফরম্যান্স শোকেস করছে। আমাদের ইন্টারনাল ডেটার সাথে B580 এর পারফরম্যান্স ফিগার্স কম্পেয়ার করলে আমরা এমনটাই দেখতে পাচ্ছি। 4K তেও আর্ক B580 বেশ ইমপ্রেসিভ স্কেলিং ধরে রাখতে পারছে, এভারেজ এখনো 50 fps এর ঘরে। লো লেভেল API DirectX 12 এর খুব চমৎকার অপটিমাইজেশনের উজ্জ্বল দৃষ্টান্ত হওয়ার পাশাপাশি চোখ ধাঁধানো গ্রাফিক্স এবং দারুণ গেম প্লের জন্য রেসিং গেম ফ্যানদের মাঝে বহুল সমাদৃত একটি নাম হচ্ছে ফোরজা হরাইজন 5। আমাদের বেঞ্চমার্ক সুইটে এটিই একমাত্র রেসিং গেম। আমরা আল্ট্রা গ্রাফিক্স প্রিসেটে বিল্ট ইন বেঞ্চমার্ক অপশনটি দিয়ে পারফরম্যান্স টেস্ট করেছি 1080p, 1440p এবং 4K রেজলিউশনে। চলে যাচ্ছি 1080p রেজলিউশনের রেজাল্টসে। ফোরজা হরাইজন 5 এ আর্ক সিরিজ বরাবরই একটু দুর্বল, তবে B580 এর জেনারেশনাল লিপের সুবাদে পারফরম্যান্স অনেকটাই RX 7600 এর লেভেলে। 1440p তেও আর্ক B550 বেশ প্লেয়েবল ফ্রেম রেট ধরে রেখেছে, যা কার্ডটিকে RX 7600 এবং RTX 4060 লেভেলের
মাঝামাঝি প্লেস করছে। 4K তেও এই কার্ডটি অ্যাভারেজ এবং মিনিমামের দিক থেকে 60 FPS এর চেয়েও বেশি ফ্রেম রেট ধরে রাখছে, যা খুবই ইমপ্রেসিভ। গ্র্যান্ড থেফট অটো 5 বা GTA 5 এর সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি না। অ্যাডভান্স গ্রাফিক্স অপশনগুলো বাদে বাকি সব সেটিংস ম্যাক্স করে দিয়ে MSAA 2x এনেবল করে আমরা ইন গেম বেঞ্চমার্কটি রান করেছি। রকস্টারের রেজ ইঞ্জিনে ডেভেলপ করা GTA 5 গেমটির একটি লিমিটেশন হচ্ছে আপনার ফ্রেম রেট যদি 187 এর বেশি হয় তাহলে এটি স্টার্টার করা শুরু করে। মডার্ন কার্ডগুলো সাধারণত এই গেমে এত বেশি FPS প্রডিউস করে যে গেম ইঞ্জিনের লিমিটেশনগুলোর কারণে স্টার্টার শুরু হয়, যা FPS রেকর্ডগুলো পুরোটাই উলটপালট করে দেয়। বিশেষ করে মিনিমাম FPS নাম্বারগুলো এর বড় শিকার হয়, যা আমাদের চার্টগুলোতেও আপনারা দেখতে পাবেন। এই গেমটি আইডিয়ালি আপনি 180 FPS ক্যাপ করে নিলে সবচেয়ে স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। GTA 5 আমরা টেস্ট করেছি 1080p, 1440p এবং 4K রেজলিউশনে। চলুন দেখে নিই 1080p বেঞ্চমার্ক স্কোরসগুলো। আমরা ইঞ্জিনের 188 FPS লিমিট ব্রেক করেছি, কাজেই মিনিমাম ফ্রেম রেটে উদ্ভট কোনো একটা নাম্বার দেখতে পাওয়া সারপ্রাইজিং নয়। আর্কেড প্রথম জেনারেশনের আলকেমিস্ট কার্ডগুলো এই গেমটিতে বেশ স্ট্রাগল করত, কিন্তু ব্যাটল মেজ বেশ অনায়াসে গেমটিতে ভালো পারফর্ম করছে। 1440p তেও আমরা বেশ বড়সড় ফ্রেম রেট ফ্লাকচুয়েশন দেখতে পাচ্ছি, তবে একটি ফ্রেম রেট লিমিট অ্যাড করে নিলেই এই সমস্যাটা চলে যাবে। ইঞ্জিনের লিমিটেশনের কারণে এখানেও রেজাল্টস উল্টোপাল্টা আসছে। এর সমাধান একটাই, ফ্রেম রেট ক্যাপ সেট করে ফেলা। এভারেজে 55 FPS এর মতো আমাদের চোখে পড়েছে। ম্যাক্সিমাম ফ্রেম রেট রেজাল্টস এখানে গ্লিচড ইঞ্জিনের ফ্রেম রেট লিমিটেশনস এর কারণে। একসময়ের প্লেস্টেশন এক্সক্লুসিভ হরাইজন ফরবিডেন ওয়েস্টের পিসি পোর্ট এই বছর রিলিজ হয়েছে এবং অনেক AAA টাইটেলগুলোর তুলনায় এই পিসি পোর্টটি বেশ ভালো অবস্থায় রিলিজ পেয়েছে, বিশেষ করে পারফরমেন্স এবং অপটিমাইজেশনের দিক থেকে। অত্যন্ত কালারফুল এবং ডিটেইল গ্রাফিক্সে পোস্ট অ্যাপোকালিপটিক সেটিংয়ে এলয়কে নিয়ে গেমের শুরুর দিকের একটি অংশে খানিকটা উদ্দেশ্যবিহীন ছুটোছুটির মাধ্যমে আমাদের আজকের বেঞ্চমার্ক রেজাল্টসগুলো কালেক্ট করা হয়েছে। বলে রাখা ভালো যে ইন গেম গ্রাফিক্স সেটিং সম্পূর্ণ ম্যাক্সড আউট করে এই গেমটি টেস্ট করা হয়েছে 1080p, 1440p এবং 4K রেজলিউশনে। তো চলে আসছি নেটিভ 1080p রেজলিউশনের রেজাল্টসে। শুরুতেই আমরা বেশ স্ট্রং 69 FPS এভারেজ দিয়ে শুরু করেছি। ইন্টারনাল ডেটা অনুযায়ী RTX 4060 এই রেজলিউশনে প্রায় 66 FPS স্কোর করে এভারেজে, যেখানে 0.1% লো প্রায় 40 এর কাছাকাছি পর্যন্ত নেমে যায়। ARC B580 এর জন্য এটা বেশ গুড স্টার্ট। 1440p তে এখানে ARC B580 আমাদের ইন্টারনাল ডেটাবেসে থাকা RTX 4060 Ti লেভেলের পারফরমেন্সের খুব কাছাকাছি চলে এসেছে। 4060 Ti এর 8GB এর এভারেজ এখানে 60 FPS এর মতো। ARC B580 4K রেজলিউশনে এসেও সিনেম্যাটিক 30 FPS ধরে রাখতে পারছে, যা অবশ্যই প্রশংসনীয়। মেট্রো এক্সোডাস এনহ্যান্সড এডিশন গেমটি রে ট্রেসিং সাপোর্ট ছাড়া কার্ডগুলোতে কোনোভাবেই চলে না। রে ট্রেসিং এর আর্লি দিনগুলোতে রে ট্রেস গ্রাফিক্সের বেশ দারুণ একটি এক্সাম্পল ছিল এই গেমটি। আমাদের আজকের ভিডিওর বেঞ্চমার্ক লিস্টে সিনথেটিক বেঞ্চমার্কগুলো ছাড়াও গেমিং টাইটেলের রে ট্রেসিং এর এক্সাম্পল হিসেবে এটি একমাত্র ডেডিকেটেড টাইটেল। এই গেমটি আমরা আল্ট্রা প্রিসেটে 1080p, 1440p এবং 4K নেটিভ রেজলিউশনে টেস্ট করেছি গেমটির ডেডিকেটেড বেঞ্চমার্ক টুলটি দিয়ে। তো আর কথা না বলে চলে আসছি আল্ট্রা প্রিসেটে 1080p রেজাল্টসে। ARC B580 এর রেজাল্টসগুলো ARC A770 এবং RTX 4060 Ti 8GB গ্রাফিক্স কার্ডের ইন্টারনাল ডেটার একদম মাঝামাঝি স্কোর করছে, যেখানে ARC A770 এর প্রায় এভারেজ 86 FPS এবং RTX 4060 Ti এর এভারেজ 90 FPS এর মতো। 1440p রেজলিউশনে এসেও ARC B580 যথেষ্ট FPS মেইনটেইন করছে। ইনফ্যাক্ট অ্যাকর্ডিং টু আওয়ার ইন্টারনাল ডেটা এই মুহূর্তে ARC B580 একটি RTX 4060 Ti থেকেও ফাস্টার। 4K রেজলিউশনে এসেও ইন্টেলের ARC B580 এভারেজে প্রায় 37 FPS এর মতো পুশ করছে, which is great to see. সনির একসময়ের প্লেস্টেশন এক্সক্লুসিভ রিটার্নাল রোগলাইক সেটিং এ খুব ইমার্সিভ একটি গেম। এই গেমটির পিসি পোর্ট তৎকালীন সময়ে অন্যান্য অনেক AAA টাইটেল বা সমসাময়িক পিসি পোর্ট লাস্ট অফ আস থেকে বেশ ভালো অবস্থায় পিসিতে লঞ্চ হয়েছিল। ডেভেলপারদের তরফ থেকে আরো কিছু আপডেট আসার পরেও তা আরো স্টেবল হয়। আমরা এই গেমটি এপিক প্রিসেটে নেটিভ 1080p, 1440p, 4K এবং RT অন করে নেটিভ রেজলিউশনে টেস্ট করেছি গেমটির বিল্ট ইন বেঞ্চমার্ক টুলটি দিয়ে। এই টুলটি 7টি ডিফারেন্ট জোনে বিভক্ত, যা বিভিন্ন ডিফারেন্ট গ্রাফিক্স ইফেক্টসের কম্বিনেশন টেস্ট করে থাকে। তো আর কথা না বলে চলে আসছি 1080p রেজাল্টসে। 1080p রেজাল্টসে রীতিমতো FPS এর বন্যা চলছে। এখানে ARC B580 অনেকটাই RTX 4060 Ti লেভেলের পারফরমেন্স শো করছে। 1440p রেজলিউশনে এসে এখন কার্ডটি RTX 4060 Ti থেকে এভারেজে ফাস্টার এবং মিনিমাম ফ্রেম রেটের দিক থেকে প্রায় সেম। ARC B580 4K রেজলিউশনে এসেও খুব একটা দমলো না। এখন চলে যাচ্ছি মিডিয়াম RT প্রিসেটের 1080p রেজাল্টসে। মিডিয়াম RT প্রিসেট এনেবল করার পরেও পারফরমেন্সে তেমন একটা ইম্প্যাক্ট পড়েনি। 86 FPS এর এভারেজ বেশ ইমপ্রেসিভ। 1440p রেজলিউশনেও ARC B580
বেশ ভালো পারফরমেন্স স্কেলিং দেখাচ্ছে, এভারেজে 60 FPS থেকেও সামান্য বেশি। ইন্টেলের আর্ক রে ট্রেসিংটা ভালোই রপ্ত করেছে। সামনে AMD রেডিয়ন এখন কিরকম অ্যান্সার দেয় সেটাই দেখার বিষয়। 4K রেজলিউশনে এসেও 34 FPS এভারেজ দেখা যাচ্ছে, তবে মিনিমাম ফ্রেম রেটের অবস্থা খুব করুন। তবে কি আমরা 12GB ফ্রেম বাফারের লিমিটেশনস এখনই দেখতে পাচ্ছি? 2023 এর মোস্ট অ্যান্টিসিপেটেড টাইটেলগুলোর মাঝে স্টারফিল্ড ছিল অন্যতম। বেথেসডা ফ্যান্সদের এক্সপেকটেশন স্টারফিল্ড হয়তো সেভাবে মেটাতে না পারলেও এটি একটি অত্যন্ত CPU এবং GPU ইন্টেন্সিভ টাইটেল, বিশেষ করে CPU সাইডে। এটি ইঞ্জিন লেভেল থেকে কিছুটা CPU বাউন্ড, যার কারণে গেমের নির্দিষ্ট কিছু এরিয়ায় অ্যাসেট স্ট্রিমিং রিলেটেড কিছু লোডিং বা স্টার্টারের দেখা পাওয়া যায় রিগার্ডলেস অফ CPUs। আমরা নিউ অ্যাটলান্টিসে আমাদের সাথে NPC কম্প্যানিয়ন ভাস্কোকে নিয়ে একটু দৌড়াদৌড়ির মাধ্যমে আমাদের বেঞ্চমার্ক নাম্বারসগুলো কালেক্ট করেছি। গেমটি আমরা টেস্ট করেছি নেটিভ 1080p, 1440p এবং 4K রেজলিউশনে। ইন গেম গ্রাফিক্স প্রিসেট হাইতে সেট করা ছিল। এখন চলে যাচ্ছি নেটিভ 1080p রেজলিউশনের রেজাল্টসে। স্টারফিল্ড আর্ক V580 এর জেনারেশনাল ইমপ্রুভমেন্টস বেশ ভালোভাবেই তুলে ধরেছে, কেননা এই গেমটিতে ইন্টেলের আলকেমিস্ট জেনারেশনের কার্ডগুলো শোচনীয়ভাবে ধরাশায়ী হতো। আর এখন এই টাইটেলটিতে পারফরমেন্স AMD'র RX 7600 এবং RTX 4060 এর ঠিক মাঝামাঝি অবস্থানে পড়ছে। 1440p রেজলিউশনেও আমরা প্রায় 50 FPS এর কাছাকাছি অ্যাভারেজ করছি, যা অনেকটা RTX 3060 12GB লেভেলের পারফরমেন্সের মতো। অনেস্টলি ইন্টেলের আর্ক এই গেমটিতে একদমই ভালো পারফর্ম করতো না, সেই হিসেবে এটা বেশ বড় ধরনের ইমপ্রুভমেন্ট। 4K রেজলিউশনে এসে পারফরমেন্স একদমই দুমড়ে মুচড়ে পড়েছে। এই রেজলিউশনে এই কার্ডে এই গেমটি খেলতে হলে সেটিংস কমানোর পাশাপাশি আপস্কেলিং ইউজ করা ছাড়া কোনো উপায় নেই। তো এরই সাথে শেষ হচ্ছে আমাদের গেমিং বেঞ্চমার্ক স্যুট। চলে যাচ্ছি ক্লক স্পিড বিহেভিয়ারে। আমাদের রিভিউ ইউনিটের কোর ক্লক প্রায় সবসময় 2850 মেগাহার্টজ এ লক ছিল। আমরা তেমন কোনো ফ্লাকচুয়েশন লক্ষ্য করিনি। আমাদের ক্যাপচার করা গেম প্লে ফুটেজ দেখলে এটা বুঝতে পারবেন। ম্যাক্সানের মাইলস্টোন আর্ক P580 কার্ডটি স্টক ফ্যান কার্ভে প্রায় একদম নিঃশব্দে চলে। এর টেম্পারেচারও বেশ ডিসেন্ট। আমরা হাইয়েস্ট 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হটস্পট টেম্পারেচার উঠতে দেখেছি। কনসিডারিং আদার কার্ডস, এই ফ্যান নয়েজ এবং টেম্পারেচার বেশ কুল অ্যান্ড কোয়াইট। পাওয়ার ড্র নিয়ে খুব বেশি একটা বলার নেই। ইন্টেল আর্ক আগের চেয়ে এখন বেশ পাওয়ার এফিসিয়েন্ট, কিন্তু আমাদের এই পাওয়ার ড্র ফিগার স্রেফ কার্ডটির চিপটির পাওয়ার ড্র ফিগার। টোটাল বোর্ড পাওয়ার ড্র আমরা এখনো মেজার করতে পারিনি, কারণ সফটওয়্যারের সাপোর্ট এখনো পর্যন্ত নেই, বা এই কার্ডটিতে বোর্ড পাওয়ারের সেন্সর নেই। তবে অন্যান্য রিভিউয়ারদের ডিসকাশন থেকে আমরা জানতে পেরেছি যে এই কার্ডের আইডল পাওয়ার ড্র এক্সপেকটেশনের চেয়ে একটু হাই। তো এবার আমরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। এবারে মতামত বা ভার্ডিক্টের পালা। জি, V580 সত্যি সত্যি এর এক্সপেকটেশন ফুলফিল করতে পেরেছে। একটা সময় রুমর চলছিল যে ইন্টেলের ব্যাটল মেজ ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু দেখেন আজকে আমার হাতে গ্রাফিক্স কার্ডটা আছে। দিস ইজ রিয়েল, এবং ইন্টেলের যে প্রমিস ছিল সেটা তারা ফুলফিল করতে সক্ষম হয়েছে। এই কার্ডটি এর নিয়ারেস্ট প্রাইস পারফরমেন্স কম্পিটিটর RTX 4060 এর চেয়ে বেশিরভাগ টাইটেলে বেটার পারফরমেন্স প্রোভাইড করে। এমনকি এটি কিছু কিছু টাইটেলে এর ওয়েট ক্লাসের চেয়ে উপরে পাঞ্চ করছে, অর্থাৎ 4060 Ti লেভেলের পারফরমেন্স প্রোভাইড করছে। তবে ইন্টেল আর্কের এখনো কিছু ড্রাইভার ইস্যুস আছে, তবে ওভার টাইম এটা স্মুথ আউট হয়ে যাবে বলেই আমার ধারণা। এবং এই কার্ডটি RX 7600, RTX 4060, RTX 3060, এমনকি কিছু কিছু RTX 4060 Ti মডেল যেগুলো মার্কেটে খুব ওভার প্রাইস, এই কার্ডগুলোকে ওভারনাইট অবসোলিট করে ফেলেছে। যদি 1080p গেমিং এবং কিছুটা গ্রাফিক্স সেটিংস কম্প্রোমাইজ করে 1440p গেমিং আপনার টার্গেট হয়, তাহলে AMD এর নেক্সট জেনারেশন গ্রাফিক্স কার্ড বা Nvidia এর নেক্সট জেনারেশন গ্রাফিক্স কার্ড না আসা পর্যন্ত মিড রেঞ্জ গ্রাফিক্স কার্ডে এই 30 থেকে 50,000 টাকা বাজেটের রেঞ্জে এটা ডেফিনেটলি রিকমেন্ড করা যাচ্ছে। তবে এই কার্ডটি যারা নোভিস PC ইউজার তাদের জন্য নয়। যাদের একটু এক্সপিরিয়েন্স আছে বা যারা এনথুজিয়াস্ট, তারা সহজে হয়তো এর ড্রাইভারের কিছু শর্টকামিংস সহজে ডিল করতে পারবেন। আর যাদের ব্লেন্ডার বা অন্যান্য 3D অ্যাপ্লিকেশনে কাজ করতে হয় কিংবা কুডা কোরের কাজ আছে, তাদের জন্য Nvidia ছাড়া আর কোনো অল্টারনেট নেই এখনো পর্যন্ত। হয়তো ভবিষ্যতে এই ল্যান্ডস্কেপটা পরিবর্তন হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।